নবান্ন অভিযানে যে ছবিটা দেখতে পেলাম, অভয়ার মা বাবাকে কার্যত ধাক্কাধাক্কি একটা পরিস্থিতি এবং তারা আহত হলেন। অভয়ার মার একেবারে হাতের শাখা ভেঙে দেওয়া হলো, তার কপালে চোট পেলেন। মানে কী বলবেন, রাজ্যের এটা পুলিশ প্রশাসনের কোথাও গিয়ে দোষ, নাকি সত্যি আপনি মনে করছেন যে এই বিজেপি নেতাদের আঘাতেই তিনি আহত হয়েছিলেন? দেখুন, আমি তো ছিলাম না ঘটনাস্থলে যে আমি বলে দেব নির্দিষ্ট করে কি হয়েছে। আমার ছোট্ট মন্তব্য সেটা হচ্ছে যে এ রাজ্যে কেন, গোটা দেশেই সর্বত্র আমরা দেখেছি যখন শান্তিপূর্ণ কোনো জমায়েত হয়, বিক্ষোভ হয়, তখন পুলিশ একটু অতি সক্রিয় হয়ে যায় এবং তাদের অতি সক্রিয়তার ফলে তারা বিভিন্ন লাঠিধারী পুলিশ নামিয়ে দেন। তাদের তো একটু বোধবুদ্ধি কম। কোনো অফিসার হয়তো বলেছে রুকো, সে রুকো বলতে লাঠি চালিয়ে দিয়েছে। আমি জানি না লাঠি চালিয়েছে কি না আদৌ। পুলিশের যেমন অতি সক্রিয়তা আছে, যার ফলে এরকম ঘটনা ঘটে। আজকে আমরা দেখলাম দিল্লিতে যা ঘটনা ঘটেছে, এটা একটা দিক। আরেকটা দিক আমি মনে করি অ্যাজ অ্যান অর্গানাইজার, সকলেই জানেন যারা ওখানে গেছেন, বড় বড় রাজনৈতিক নেতারা, যে অভয়ার মা বাবা তারা মিছিল মিটিংয়ে অভ্যস্ত নন, তারা মানসিকভাবে বিপর্যস্ত, তাদের রাস্তায় নামানো হয়েছে। তো তাদের একটা নৈতিক দায় ছিল যাতে ওরা কোনোরকমভাবে আহত না হন সেটা দেখা। অন্ততপক্ষে আহত হওয়ার আগে একটা সুরক্ষা বলয়ের যারা থাকবেন, থাকা উচিত। আমরা অন্ততপক্ষে তাই করি। যখন আমাদের মধ্যে মিছিল হয়, যারা আমাদের থেকেও প্রবীণতর, তাদের আমরা রক্ষা করার চেষ্টা করি। সেটা ছিল না। তা থেকে বোঝা যায় যে ওইখানে যারা জড়ো হয়েছিলেন তারাও ঠিক সংগঠিত আন্দোলন করার মতো উপাদান নন। এইটা আমার নিজের ধারণা। কোথাও কি তার মানে এই নির্যাতিতার মা বাবাকে নিয়ে রাজনীতি হচ্ছে, এটা কি আপনি মনে করেন? হলোই তো, দুর্ভাগ্যজনক তাই তো হলো। তাদের নিয়ে অমিত শাহকে দেখা করলে পরে কী হবে? অমিত শাহ কি আইন পাল্টে দিতে পারবে নাকি? যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুর্নীতির জন্যে প্রশাসনকে কাজে লাগায়, তারা কি করে সুনীতির জন্য লাগাবেন? না, যায় না। এসব বুদ্ধি যারা দিয়েছেন তারা নিশ্চয়ই রাজনৈতিক আদর্শ নিয়ে দিয়েছেন, রাজনৈতিক ঝোঁক থেকে দিয়েছেন। এবং ঘটনাচক্রে বা দুর্ভাগ্যক্রমে যে ঘটনাটা একটা পশ্চিমবঙ্গের বুকে স্ফুলিঙ্গের কাজ করে মানুষের মধ্যে একটা চেতনা বৃদ্ধি করেছিল, আপামার জনসাধারণ তারা রাস্তায় নেমেছিলেন, তারা লড়াই করছিলেন নারী নির্যাতনের বিরুদ্ধে, বৃহত্তর প্ল্যাটফর্ম তৈরি করে। সর্বস্তরের মানুষ ছিলেন সেখানে। হঠাৎ করে একটা সাম্প্রদায়িক আদর্শগতভাবে ধর্ষণের সঙ্গে যাদের বিরোধিতা নেই এমন একটা রাজনৈতিক দলের সঙ্গে হঠাৎ মিছিল করা, এগুলো তো দুর্ভাগ্যজনকভাবে বিষয়টা মূল লক্ষ্য থেকে ভিন্ন পথে পরিচালিত করবার একটা অপপ্রয়াস বলে মনে হয়েছে আমার। এবং সেখানে আমরা দেখলাম সেদিনকে যে জাতীয় পতাকা, সেটা একেবারে পুলিশের জুতোর তলায়। দেখুন, জাতীয় পতাকা সম্পর্কে কার কতটুকু বোধ আছে আমি জানি না। অনেকে আমরা জাতীয় পতাকা বলে লম্পজম্প করি, কিন্তু জাতীয় পতাকা তার সম্মাননা, পতাকাটা একটু প্রতীক মাত্র। জাতীয় সঙ্গীতের সম্মাননা, জাতীয় সঙ্গীত কার, তার ভাষার সম্মাননা, এইসব অনেক জটিল প্রশ্ন যুক্ত হয়ে পড়ে। সুতরাং আমি বলবো তো যারা ওখানে ছিলেন তাদের মধ্যে কজন জাতীয় পতাকার গুরুত্ব বোঝেন এ নিয়ে আমার সন্দেহ আছে। এগুলো থেকে আপনারা কোনো পদক্ষেপ নেবেন? না, সব ব্যাপারে আমরা পদক্ষেপ নেবো কেন? সাধারণ মানুষ একটু বুঝুন। সব ব্যাপারেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিআইএম তারা দৌড়ে পদক্ষেপ নেবে কেন? ভাই, সাধারণ মানুষের চেতনায় জাগ্রত হোক, আমরা এটাই চাই। এই যে আমরা সেদিনকে দেখেছিলাম কালীঘাট চলো, আরও একটা সেখানে কর্মসূচি ছিল, এবং এই যে নির্যাতিতার বাবা তিনি প্রকাশ্যে বলছেন যে এটা একটা বামেদের আন্দোলনে পরিণত হয়েছে, অভয়া মঞ্চ বা এই যে সমস্ত। দুর্ভাগ্যজনক তাদের যে মানসিক অবস্থা, সেই মানসিক অবস্থার পরিপ্রেক্ষিতে ওরা মন্তব্য করছেন, তা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে ওর ওই মন্তব্যের মধ্য দিয়ে বোঝা গেল যে উনি বিষয়টা বৃহত্তর মঞ্চ থেকে টেনে নিয়ে এসে একটা ক্ষুদ্রতর বা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিরিক্ত একটা অংশের সঙ্গে যুক্ত হয়ে পড়লেন। এর ফলে কি মনে হয় যে বিচার যেটা এখন অবধি মিলল না, বিচার মেলবার জন্য যে পদ্ধতিগুলো গ্রহণ করা উচিত
সেই পদ্ধতিগুলো তো গ্রহণ হচ্ছে না। আমি বেশি কিছু বলবো না, বললে ভিন্ন ব্যাখ্যা হওয়ার চেষ্টা হবে। কিন্তু এই বিচার পেতে গেলে পরে বিচারালয়ে বিষয়টা আছে, বিচারালয়েই সেখানে তার সমাধান করতে হবে, সেই চেষ্টাটা করতে হবে। স্যার একেবারে আপনি বললেন যে সাধারণ মানুষকে বুঝতে হবে, কোথাও গিয়ে সেই নবান্ন অভিযান বা এই কালীঘাট চলোতে যারা সেখানে ছিলেন তারা বলছেন, মহিলারা বিশেষ করে, যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, কিন্তু ভোট যখন দিতে যান তখন তারা এগুলোকে মাথায়। ভোট কিভাবে হয়, সাম্প্রতিককালে রাহুল গান্ধী যে সমস্ত তথ্য প্রকাশ করেছেন, তারপর তার যে ভোটে মানুষের মতামত প্রতিফলিত হচ্ছে, এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। স্যার আমরা আর একটা বিষয় দেখলাম যে বিজেপির তরফ থেকে সুকান্ত মজুমদার তিনি শিয়ালদা স্টেশন, দীর্ঘ প্রাচীন শিয়ালদা স্টেশন, তার নাম পরিবর্তন করার কথা বলছেন। রাজ্যে তো এত কিছু হচ্ছে, কৃষক তার ফসলের দাম পাচ্ছে না। দেখুন, আপনারা ভুলে যাচ্ছেন যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিজেপির যারা পূর্বসূরি তাদের কোনো ভূমিকা নেই। যেটুকু ভূমিকা আছে তা অত্যন্তভাবে লজ্জাজনক, ব্রিটিশের দালালি করা। এখন তারা যে কোনো কারণেই হোক ক্ষমতায় পৌঁছে গিয়েছেন, সংবিধানের প্রত্যেক মানুষের ভোটের অধিকারের ভিত্তিতে প্রচারের আবহে মানুষ ভুলে যান। এটা তো আমাদের ওই ইতিহাসের অভিজ্ঞতা আছে, যে ভুলে গিয়ে তাদের ক্ষমতায় এনেছেন। তারা একটা আইকন খুঁজে বেড়াচ্ছে। তারা ভেবেছিলেন সর্দার প্যাটেলের অত বড় মূর্তি তৈরি করে সর্দার প্যাটেলকে তারা আইকন করতে পারবেন না। এখন বিপদ হয়ে গেছে, সর্দার প্যাটেল আরএসএসকে ব্যান করে দিয়েছিল। তাই দেখবেন সর্দার প্যাটেল নিয়ে আর বেশি কথা বলে না ওরা এখন শ্যামাপ্রসাদ করছে। আমি তো একটা পোস্ট করেছি শ্যামাপ্রসাদের কী ভূমিকা ছিল হিন্দু বিল কোড নিয়ে, যেখানে মহিলাদের অধিকারকে কেড়ে নেওয়ার জন্য কী পরিকল্পনা করেছিলেন। তো ইতিহাস ঘাটলে পরে দেখবেন ওদের পক্ষে কোনো এমন একজন ব্যক্তিত্ব নেই যে ব্যক্তিত্বকে দাঁড় করিয়ে বলতে পারবেন যে একে অনুসরণ করো। সেই জন্যেই ওরা এখন ওই শ্যামাপ্রসাদকে ধরে তার নামে পোর্ট করছেন, যে পোর্টের একটা ডকের নাম নেতাজি ডক। তার মাথার উপর শ্যামাপ্রসাদকে বসালেন। ওদের বোধ ইতিহাস বোধ চেতনা, ওরা নেতাজি সুভাষচন্দ্র বসুর মাথার উপরে শ্যামাপ্রসাদকে বসাতে চায়। যাদের সামান্যতম ইতিহাস বোধ আছে তারা তো এটা মেনে নেবে না মনের দিক থেকে। শাসকের দণ্ডের ভয়ে হয়তো মেনে নেবে না। আজকে ওরা শিয়ালদা স্টেশন, জনপ্রিয় স্টেশনকে শ্যামাপ্রসাদ করতে চাইছে। কেন শিয়ালদা ক্লাব হচ্ছে কি, একটা স্টেশন একটা এলাকার সঙ্গে যুক্ত। আসলে ওদের কাছে মান্যতা কোথায় একটা স্টেশনে। যারা নিজেদের নেতাদেরই এই ক্ষুদ্র স্তরে নামিয়ে আনে, তাদের বোধ বুদ্ধি নিয়ে কী বলবো।